এদিকে ৮ ডিসেম্বর শেখ হাসিনা নতুন পদক্ষেপ নিবে, বাংলাদেশ সহ সবাইকে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা। কি করবে বাংলাদেশ, কি করবে অন্যান্য দেশগুলা? তাহলে কি ঘোষণা দিয়েই আবারও রাজনীতিতে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ আগামী ৮ ডিসেম্বর? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে আমেরিকা বানাবেন, নাচুন আপনারা। 18 কোটি মানুষকে পথে বসাবে মোহাম্মদ ইউনূস। ময়ূক আপনাদের শত্রু নয়, ময়ূক আপনাদের গণশত্রু নয়। অনেকেই মনে করেন যে শেখ হাসিনাকে ভারত মনে হয় আবার ক্ষমতায় বসিয়ে দেবে, আসলে দেবে কিনা একথা একদম একটা ছোট বাচ্চাও আজকের দিনে বুঝতে পারে যে বাংলাদেশ আওয়ামী লীগের অকৃত্রিম বন্ধু হিসাবে ভারত যেই ভূমিকা রেখেছে তা আসলে অনস্বীকার্য। শুধুমাত্র ভারতের যে আপনার পলাতক যারা আওয়ামী লীগের নেতা কর্মীরা আছেন তা না, আওয়ামী লীগ সরকারকে পুনর্বাসন করা অথবা বাংলাদেশের ক্ষমতার মসনদে শুধুমাত্র আওয়ামী লীগকে দেখতে চায় সম্ভবত আপনার ভারত। আগামীতে বাংলাদেশ আওয়ামী লীগের হয়তো নতুন কোনো কর্মসূচি আসতে যাচ্ছে। এটি আসলে ৮ তারিখেই হয়তো আপনারা জানতে পারবেন। আর বাংলাদেশ আওয়ামী লীগের যে নতুন ধামাকা নিয়ে আসলো শেখ হাসিনা, এর সাথে আওয়ামী লীগ দল নতুন একটি পরিকল্পনা করেছে। দর্শক শ্রোতা, কি হতে যাচ্ছে আগামীকাল ৮ ডিসেম্বর? অনেক বড় সড়ো একটা প্ল্যান করেছে তারা, এবং সেই প্ল্যানটা যদি বাস্তবায়ন করে তাহলে কিন্তু তারা দেশের মধ্যে আসবে এবং দেশের মধ্যে ক্ষমতায় বসবে। দর্শক শ্রোতা, ডক্টর ইউনূস এবং তার সাথে যারা উপদেষ্টা রয়েছেন তারা কি করবেন তাহলে যদি শেখ হাসিনা দেশে আসে এবং ক্ষমতায় বসে? এইসবই কিন্তু আপনারা দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। আরও দেখতে পারবেন যে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে একটা ইস্যু হয়েছে যুদ্ধ নিয়ে, এইটার সর্বশেষ কি হয়েছে এবং এইটার কিন্তু একটা সমাধান হয়, এইটাও দেখতে পারবেন। শেখ হাসিনা কিন্তু বারবার অনেক চাঞ্চল্যকর তথ্য দিচ্ছে তার ফোন কলের মাধ্যমে। এখন কিন্তু সে সরাসরি অনেক কথা বলে, এইসবও দেখতে পারবেন। আমরা আর কথা বাড়ি এই ভিডিওটা লং করছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন এইসব বিষয় নিয়ে। গাইজ, ধারাবাহিকলি এই ক্লিপগুলো আপনারা দেখেন এবং ভিডিও শেষে কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপ রয়েছে শেখ হাসিনার কথা, সেইগুলো আপনারা দেখবেন। এই যে এগুলো দেখেন, তারপর আপনাদের মন্তব্য করেন। সকল আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আপনার থাকতে হবে এই কর্মসূচিতে। এই কর্মসূচিটা কি? এই কর্মসূচি হচ্ছে আপনার যারা এই দেশকে নিয়ে ষড়যন্ত্র করতেছে ইতিমধ্যে তাদের বিরুদ্ধেও হুঙ্কার দেওয়া। কারণ এই দেশ স্বাধীন হওয়ার পরে এখনো পর্যন্ত কিন্তু আপনার যারা চক্রান্তকারী তারা কিন্তু থেমে নেই। ওই যে আমাদের বঙ্গবন্ধু বলেছিল যে স্বাধীনতা করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেকটা কঠিন, বিজয় অর্জনের চেয়ে বিজয় রক্ষা করা অনেকটা কঠিন। ইতিমধ্যে বাংলাদেশের মানুষ সেটি আপনার হারে হারে টের পাচ্ছে এবং কি তারা বুঝতে পারতেছে যে আসলে এই সময়টা বাংলাদেশের মানুষের জন্য কতটা দুর্বিষহ এবং কি 2024 সাল এদেশের মানুষ কতটা বিপদের সম্মুখীন রয়েছে সেগুলো কিন্তু মানুষ ইতিমধ্যে টের পাচ্ছে না যে এরকম না। কারণ স্বাধীনতার চক্রান্তকারী যারা তারাই কিন্তু এদেশকে আপনার ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিণত করার জন্য তারা দিন রাত প্রচেষ্টা চালিয়ে গেছে এবং কি চালিয়ে তারা ইতিমধ্যে আপনার বিভিন্ন মাধ্যমে তারা সফল হয়ে গেছে। কিন্তু এই সফল চিরস্থায়ী সফল হবে না, এগুলো কিন্তু সাময়িক সময়ের জন্য। এগুলোর জন্য সবাইকেই কিন্তু জবাবদিহি করতে হবে এদেশের জনগণের কাছে। কিভাবে কি হয়েছিল, কার চক্রান্তে এগুলো হয়েছিল, এগুলোর বিষয়ে কিন্তু অবশ্যই তাদের সবাইকে জবাবদিহি করতে হবে। একদিন সুন্দর একটি রাষ্ট্রকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা কাদের হাত ছিল, কারা এই ষড়যন্ত্রের সাথে যুক্ত ছিল, সবাইকেই কিন্তু একদিন এই বিষয়ে জবাবদিহি করতে হবে। সময়টা শুধু আপনার সামনে আসবে, তখনই কিন্তু এগুলোর আপনার দ্বার উন্মোচন হবে কারা কারা এই ষড়যন্ত্রের মাস্টার মাইন্ডে যারা কারা জড়িত ছিল। আমরা তো মাত্র কয়েকজন দেখতেছি, অল্প কয়েকজন, আরও অনেক বড় চক্র এর সাথে জড়িত ছিল। কারা ছিল সেগুলো অবশ্যই সময় মতো জানতে পারবেন, কিন্তু সময়ের অপেক্ষা মাত্র। এই পর্যন্ত সবাইকে ধৈর্য ধারণ করতে হবে। আওয়ামী লীগের যত কর্মসূচি আছে দল থেকে দিবে, আপনারা অবশ্যই পালন করবেন। আমরা কিন্তু ভাই কিন্তু নেতা না, একমাত্র সাপোর্টার আওয়ামী লীগের। এদেশের আরও লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে আপনার আওয়ামী লীগের সাপোর্টার, তারা সবাই কিন্তু একদিন এর বিরুদ্ধে কিন্তু কথা বলবে, অবশ্যই বলবে। ইতিমধ্যে কিন্তু সবাই বলতেছে, সামনে দেখবেন মানুষ আরো এর বিরুদ্ধে কথা বলবে, শুধু সময়ের অপেক্ষা। বঙ্গবন্ধুর আদর্শিক সন্তান আছি, আমরা উপলব্ধি করছি যে আজকের এই দিনে আমাদের নেত্রী, প্রাণের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পাশে আমাদের দাঁড়ানো উচিত, আওয়ামী লীগকে রক্ষা করা উচিত। কারণ আওয়ামী লীগ হচ্ছে মুক্তিযুদ্ধের দল, আওয়ামী লীগকে আমাদের রক্ষা করতে হবে। আর বাংলাদেশের উন্নয়নের জন্য, বাংলাদেশকে রক্ষা করতে হলে আমাদের শেখ হাসিনাকে দরকার। শেখ হাসিনা ছাড়া বাংলাদেশে কোনো বিকল্প নাই, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। শেখ হাসিনাকে আমাদের বাংলাদেশের উন্নয়ন এবং অগ্রযাত্রার চাকাকে সচল রাখতে হলে আমাদের নেত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনাকে দরকার। সেই জন্য শেখ হাসিনার জন্য কাজ করার জন্য
বঙ্গবন্ধুর দলের জন্য কাজ করার জন্য, বাংলাদেশের অস্তিত্ব রক্ষা করার জন্য, বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করার জন্য আমাদের সকলের একযোগে কাজ করতে হবে। আর সেই কাজটি করতে গিয়ে আমাদের এখন এই দলের এই ক্রান্তিকালে অনেকেই হয়তো আজকে সামনে আসতে পারতেছেন না, বাট অনেকেই চমৎকার ভূমিকা রাখছেন। যারা চমৎকার ভূমিকা রাখছেন তাদেরকে সালাম জানাই, লাল সালাম, মুজিবের শুভেচ্ছা। আর যারা চলে গেছেন তারা কখনোই চলে যাওয়ার লোকই ছিল, তারা আমাদের কখনোই ছিল না। তারা সময় মতো আবার আসবে, সময় মতো তারা যাবে, তাতে আমরা কোনো বিচলিত না, দুঃখিত না। আমরা যারা আছি এখানে আমরা ইনশাল্লাহ আন্দোলন করে যাব, সংগ্রাম করে যাব, যতক্ষণ পর্যন্ত বঙ্গবন্ধু কন্যাকে আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন করে যাব। এখন আমরা সকলে উপস্থিত হয়েছি, এখানে কেন উপস্থিত হয়েছি আপনারা সবাই জানেন। এখানে আমরা মানুষ যে যারা মানুষ আছি এখানে সবাই আসলে আমাদের উদ্দেশ্য, লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে জানেন যে আমরা কেন উপস্থিত হয়েছি। আমরা এখন উপস্থিত হয়েছি এই কারণে, বাংলাদেশ থেকে যদি আমরা ইউনূস সরকারকে হটাতে চাই, বাংলাদেশ থেকে যদি সুদখোর মহাজন সরকারকে আমরা বিতাড়িত করতে চাই এবং শেখ হাসিনাকে আবার যদি প্রধানমন্ত্রী করতে চাই, তাহলে আমাদের দুর্বার আন্দোলন করতে হবে এবং সেই আন্দোলনের নেতৃত্বটা আমরা যুক্তরাজ্য থেকে দিতে চাই। এবং সেই যুক্তরাজ্যে আমরা একটি প্ল্যাটফর্ম, সময়ের প্রয়োজনে 1971 সালে, 66-তে, 72-তে, 1952 সালে বিভিন্ন সময় বিভিন্ন প্ল্যাটফর্মের সৃষ্টি হয়েছে। তাই এখন হচ্ছে 2024 সালে এসে আমাদের একটি প্ল্যাটফর্ম তৈরি করার প্রয়োজনীয়তা আমরা মনে করি। সেই প্ল্যাটফর্ম তৈরি করার প্রয়োজনীয়তা থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা আলাপ আলোচনা করেছি প্রত্যেকটি ভাইয়ের সাথে, বঙ্গবন্ধু সৈনিকদের সাথে, শেখ হাসিনার ভাইদের সাথে, আমরা সবার সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা দেশরত্ন শেখ হাসিনাকে বাংলাদেশে প্রধানমন্ত্রী আবারও করার জন্য আমরা দেশরত্ন শেখ হাসিনা সংগ্রাম পরিষদ করতে পারি কিনা। আমরা মনে করি আমরা যারা এখানে আছি, আমার নেতা হিমু ভাই এখানে উপস্থিত আছেন, যার নেতৃত্বে 2001 সালের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুর্বার আন্দোলন করে তুলেছিলাম। সেই দুর্বার আন্দোলনের মাধ্যমে 111-এর সৃষ্টি হয়েছিল। তারপরে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা প্রধানমন্ত্রী করেছিলাম। আজকে আমার হিমু ভাই এখানে উপস্থিত আছেন, এই জন্য আমার সাহসটা, স্পিডটা আরো বেড়ে গিয়েছে। তাই আমি বলতে চাই, এই মুহূর্তে আমাদের যা করণীয় দরকার, আমি মনে করি এটা আমার প্রস্তাব, আপনারা যারা বিজ্ঞ রাজনীতিবিদ আছেন, দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম রাজনীতি দিচ্ছেন, এখানে আছে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক রোশনীল মাস্টার সাহেব আছেন, উনি অনেক অভিজ্ঞ নেতৃত্ব। সো আপনাদের কাছে আপনারা সবাই আলোচনার ভিত্তিতে, বিল্টন ভাই সবাই নাম বললাম না, মাফ করে দিবেন। আমি মনে করি, আমি প্রস্তাব দিচ্ছি যে এই কাজগুলো আমাদের করা উচিত। এই জন্য তার নোবেল পুরস্কার কেড়ে নেওয়ার জন্য আমরা 1 কোটি লোকের গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা করতে চাই শেখ হাসিনা সংগ্রাম পরিষদ। দ্বিতীয়ত এই যে নোবেল পিস কমিটি আছে, যে নোবেল পিস প্রাইজ কমিটি আছে, সেই পিস প্রাইজ কমিটির কাছে আমরা একটি আবেদন করতে চাই, একটি মামলা করতে চাই যে তার নোবেল পিস প্রাইজ কমিটি কেন ফিরিয়ে নেওয়া হবে না। আমরা এর জন্য একটি লবিস্ট নিয়োগ করতে চাই। সেই লবিস্টের মাধ্যমে আমরা তার লবিস্ট নিয়োগ করে আমরা তার নোবেল পিস প্রাইজ ফিরিয়ে নেওয়ার জন্য আমরা আবেদন করব। তারপরে যেটি হচ্ছে যে আরেকটি জিনিস হচ্ছে যে আমরা আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন যুক্তরাজ্যে আসতেন, তখন বিএনপি জামাত প্রত্যেকটি প্রোগ্রামে তারা বাধা সৃষ্টি করতেন। আমরা এই শেখ হাসিনা সংগ্রাম পরিষদ থেকে এখান থেকে ঘোষণা করতে চাই এবং আমরা আপনাদের নেতৃত্বে, আপনারা এখানে যারা আছেন আপনাদেরকে সাথে নিয়ে আমরা এখান থেকে ঘোষণা করব, ভবিষ্যতে বাংলাদেশের সরকার প্রধান জায়গায় হবে অসাংবিধানিক সরকার প্রধান, যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বর্তমানে সাংবিধানিক প্রধানমন্ত্রী। শেখ হাসিনা ছাড়া বাংলাদেশের আর কেউ প্রধানমন্ত্রী না। তাই আমরা এই যুক্তরাজ্যের মাটিতে যাই আসবেন না কেন ভবিষ্যতে, আমরা তাকে যুক্তরাজ্যের মাটিতে আমরা প্রতিহত করব। আর ইউনূস সহ উপদেষ্টাবৃন্দ যারা আসবেন তাদেরকে আমরা যেখানে দেখব সেখানে আমাদের শেখ হাসিনা সংগ্রাম পরিষদের নেতৃত্বে তাদেরকে প্রতিহত করব, তাদেরকে গণদোলাই দিব, তাদেরকে আমরা যুক্তরাজ্যের মাটিতে জায়গা দিব না। এই কাজগুলো আমরা মনে করি এই দেশের এই ক্রান্তিকালে শেখ হাসিনা এবং আমাদের দলের এই ক্রান্তিকালে আমাদের সকলের ঐক্যবদ্ধভাবে বলিষ্ঠ ভূমিকা নিয়ে এই কাজগুলো আমাদের করতে হবে। এটা আমি মনে করি, সেটা সঠিক কি ব্যাঠিক সেটা আপনারা যারা আমাদের শ্রদ্ধেয় গুরুজন আছেন, শ্রদ্ধেয় রাজনীতিবিদরা আছেন, আপনারা সিদ্ধান্ত দিবেন। এখন যে শেষ কথা বলি, যে এই কথাগুলো কেন বললাম,
যে এখন এই শেখ হাসিনা সংগ্রাম পরিষদ করার প্রয়োজনীয়তা আমরা উপলব্ধি করছি। তো এই শেখ হাসিনা সংগ্রাম পরিষদ করার জন্য পৃথিবীর প্রত্যেকটি আন্দোলন সংগ্রামের জন্য একজন নেতৃত্বের প্রয়োজন হয়। সো আমরা কাকে, সেই জন্য আমরা কাকে নেতৃত্ব দিব, কাকে আমরা নেতা বানাবো, কাকে নিয়ে আমরা এই কাজগুলো করব, সেটা নিয়ে আজকে আপনারা আলোচনা করবেন, সিদ্ধান্ত নেবেন, অথবা যদি প্রয়োজনে মনে করেন যে আরো মিটিং এর দরকার করবেন। বাট আমি মনে করি আমরা আপনাদের এখানে যারা আছেন, উপস্থিত যারা আছেন, তাদের মধ্য থেকে XYZ করিম রহিম যেই কেউ সাহস করে দাঁড়িয়ে এই আন্দোলনের নেতৃত্ব দেওয়ার জন্য দাঁড়াতে পারেন। যদি কেউ দায়িত্ব নিতে চান, আমরা তার নেতৃত্বে এই আন্দোলন সংগ্রামগুলো বাস্তবায়ন করার জন্য আমরা তার নেতৃত্বে, বরিষ্ঠ নেতৃত্বে আমরা কোনো পদপদবি চাই না, তার নেতৃত্বে থেকে, তার সাথে থেকে আমরা এই আন্দোলন সংগ্রামগুলো বাস্তবায়িত করব। ইউনুসকে এই বাংলাদেশের মাটিতে হটাবই, এটা হচ্ছে আমাদের সিদ্ধান্ত, এটা হোক আমাদের সিদ্ধান্ত। তাই আমি আপনারা এখানে যারা উপস্থিত আছেন, এখান থেকে যারা আছেন, সবাইকে বলবো, আপনারা যদি কেউ দয়া করে, আপনারা যদি মনে করেন যে এই আন্দোলন সংগ্রামগুলো আমরা বাস্তবায়ন করার জন্য আপনারা কেউ এখান থেকে, যে কেউ XYZ anyone যদি কেউ দাঁড়িয়ে বলেন যে আপনারা নেতৃত্ব দিতে চান, যে এই নেতৃত্ব দিতে চাবেন, আমরা তার সাথে থেকে আমরা এই আন্দোলন সংগ্রামটি করতে চাই। আমরা এখন 1 মিনিটের জন্য, 1 সেকেন্ডের জন্য আমরা কেউ ঘরে বসে থাকতে চাই না। এখন আর পিছনে থেকে কোনো কিছু শোনার, বুঝার, ভাবার কোনো সময় নেই। আমি বারবার বলেছি, প্রেম এবং বিপ্লব এই দুটি জিনিস পিছনে তাকিয়ে হয় না। বিপ্লব করতে হলে সামনে তাকাতে হবে, বিপ্লব করতে হলে, প্রেম করতে হলে সামনে তাকাতে হবে। আমার বাবা কোটিপতি, আরেকজনের বাবা ফকির, তাহলে প্রেম হবে না। আমার কোটি কোটি টাকার সম্পদ আছে, আমার ছেলে মেয়ে আছে, সেই কথা যদি চিন্তা করে মনের মধ্যে থাকে, তাহলে বিপ্লব হবে না। বিপ্লব করতে হলে, যদি শেখ হাসিনাকে আমরা বাংলাদেশে প্রধানমন্ত্রী করতে চাই, রক্ত জড়াতে হবে, কোনো বিকল্প নাই, রক্ত জড়াতে হবে। কেউ যদি থাকেন, তার সাথে ইনশাল্লাহ আমরা থেকে এখান থেকে নেতৃত্ব দিব। কোনো ভেদাভেদ নাই, সকলে আমার বঙ্গবন্ধুর সন্তান, সকলে আমার ভাই, একসাথে থেকে ইনশাল্লাহ আমরা আন্দোলন করতে চাই। সেই আন্দোলনে সামনের সারিতে যদি বলেন, তাহলে সামনের সারিতে থেকে কোনো ব্যক্তি যদি শহীদ হয়, কোনো ব্যক্তি যদি নিহত হয়, কোনো ব্যক্তি যদি আত্মদান করে, কোনো ব্যক্তি যদি তার জীবন উৎসর্গ করতে চায়, আমি আপনাদের সামনে থেকে কথা বলে দিচ্ছি, সর্বপ্রথম ইনশাল্লাহ এই আন্দোলনে যদি শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করার আন্দোলনে যদি কোনো ব্যক্তি প্রথম নিহত হন, সেটা আমি সালাউদ্দিন হবো, ইনশাল্লাহ আপনাদের সামনে কথা দিলাম। প্রতিবেশী রাষ্ট্র হিসাবে আমার আশেপাশে থাকা প্রত্যেক রাষ্ট্রের সাথে আমাদের ভালো সম্পর্ক থাকুক, এটা আমি চাই। ব্যবসা বাণিজ্যের হিসাবে বিশ্ব অনেক দূর এগিয়ে গেছে। সেখানে কোন দেশের সাথে আমার মিত্রতা, কোন দেশের সাথে শত্রুতা, এটার বাহিরে ফোকাস রাখতে হবে কোন দেশে আমি কতটুকু ব্যবসা করতে পারছি। ব্যবসা যত বেশি প্রসারিত হবে, দেশ তত উন্নত হবে, অর্থনীতি তত শক্তিশালী হবে, মানুষের কর্মসংস্থান তৈরি হবে, জীবিকা বাড়বে, রাষ্ট্র সুন্দর থাকবে, মানুষ নিরাপদে থাকবে। আবার শত্রুর সাথে যদি ব্যবসার দরকার হয়, শত্রু যদি আমার প্রোডাক্ট খায়, আবার শত্রুর থেকে যদি আমি একটা প্রোডাক্ট বাহিরের থেকে 2 টাকা কমে কিনতে পারি, দেন ওয়াই নট। আফটার অল এখানে সব কিছুর পেছনে অর্থনীতি হচ্ছে এই মুহূর্তে সারা পৃথিবীর চালিকা শক্তি। দর্শক, দীর্ঘদিন পরে এই কি বলা হয় যে আমাদের এক সময়ের সবচেয়ে কঠিন শত্রু, যাদের কাছ থেকে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, সেই পাকিস্তানের সাথে ব্যবসা বাণিজ্যে সুবাতাস বইতে শুরু করেছে এবং এমন এমন সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে যেগুলোতে ভারতের আতে ঘা লাগছে, ভারতের ব্যাকবোন যেটা, সেখানে কিন্তু আঘাত হচ্ছে। তথ্য অনুযায়ী বাংলাদেশের সাথে ভারতের প্রতি বছর ভারত বাংলাদেশ থেকে আয় করে নিয়ে যায় প্রায় $12 বিলিয়ন। ভারতের তালিকাতে বাংলাদেশ থেকে বহির্বিশ্ব থেকে তারা যে ইকোনমিটা আপনার কালেক্ট করে, বাংলাদেশ 11 না 12 নম্বরে আছে, প্রায় $12 বিলিয়ন। এটা তারা আমাদের থেকে নিয়ে যায়। তো এটা নেওয়ার জন্য নানান সিস্টেম আছে, ব্যবসা বাণিজ্য, এয়ারলাইন্স ব্যবসা, পাশাপাশি হচ্ছে আপনার সামুদ্রিক ব্যবসা, ট্রান্সপোর্ট ব্যবসা, করিডোর ব্যবসা, অনেক কিছুই। এখন এই যে দীর্ঘদিন যাবৎ একচেটি আধিপত্য ভারতের ছিল, সেইখানে নতুন একটা আঘাত করতে যাচ্ছে পাকিস্তান। বর্তমান ডক্টর ইউনূসের সরকার পাকিস্তানের সাথে সুসম্পর্ক করতে কতটা আগ্রহী, সেটা এই জিনিসগুলো কিন্তু প্রমাণ করছে। তবে এটাতে দেশের জন্য পজিটিভ হবে, নেগেটিভ না। বাংলাদেশের সাথে ভারতের করাচি টু চট্টগ্রাম বন্দরে যে জাহাজ চালু হয়েছে, এবার নতুন আরেক সিদ্ধান্ত। এবার হচ্ছে বাংলাদেশের সাথে পাকিস্তানের সরাসরি ফ্লাইট চালুর আপনার সিদ্ধান্ত নিচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তান। করাচিতে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার SM মাহবুবুল আলম তিনি আপনার এই বক্তব্য দিয়েছেন। তিনি বলছেন, এর ফলে দুই দেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদার হবে। পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদন থেকে বলা হয়েছে,
হায়দ্রাবাদ চেম্বার পরিদর্শনকালে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার তিনি এই তথ্য দিয়েছেন। তিনি বলছেন 2025 সালে জানুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিতব্য বার্ষিক বাণিজ্য প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য পাকিস্তানের ব্যবসায়ী সম্প্রদায়কেও আমন্ত্রণ জানিয়েছেন। তিনি আশ্বাস দিয়েছেন ঢাকায় অনুষ্ঠিতব্য এই ইভেন্টে পাকিস্তানি ব্যবসায়ীদের অংশগ্রহণের সুবিধার্থে তাদের ভিসা প্রক্রিয়াও সহজ করা হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়ানোর সম্ভাবনাকে কাজে লাগানোর উপর জোর দিয়েছেন বলে এই হাই কমিশন থেকে বলা হয়েছে যে বাংলাদেশ তার পণ্য 80টি দেশে রপ্তানি করে বিলিয়ন ডলার রাজস্ব আয় করছে। তবে পাকিস্তানের সাথে শক্তিশালী বাণিজ্য সম্পর্ক এতদিন ছিল না। এখন যেহেতু প্রতিবেশী রাষ্ট্র, সেই হিসাবে আপনার পাকিস্তানেও বাংলাদেশ ব্যবসা বাণিজ্য প্রসারিত করতে চায়, আবার পাকিস্তানকেও বাংলাদেশে ব্যবসা বাণিজ্য করার স্পেস দিতে চায়। হায়দ্রাবাদ চেম্বার অফ স্মল ট্রেডার্স অ্যান্ড স্মল ইন্ডাস্ট্রির সহযোগিতায় বাংলাদেশ পাকিস্তানের আমদানিকারক এবং রপ্তানিকারকদের জন্য একটি প্রদর্শনীরও আয়োজন থাকবে। আর বলা হচ্ছে যে ইতিহাসে প্রথমবারের মতন গত 11 নভেম্বর পাকিস্তান থেকে যে কার্গো জাহাজ বাংলাদেশে আসছে, এরপর ধাপাধাপ একটার পর একটা পাকিস্তানের সাথে বাংলাদেশের ব্যবসা প্রসারিত হচ্ছে। তবে এটা দেশের জন্য ইতিবাচক। এটাতে পাকিস্তানের সাথে যুদ্ধ করে ভাই আমরা 71-এ স্বাধীন হয়েছি, পাকিস্তানেরটা খাবো না তো ভারতেরটা 2 টাকা বেশি দিয়ে খাবো। ভারতের থেকে 2 টাকা বেশি দিয়ে আনলে দেশের লস। এত চেতনা, এত প্রেম, দেশপ্রেম, এগুলো তো লুটেরারা বাকি দিকে দেখাইতে পারে নাই। বরাবরই এটা ছিল। এর আগে বিএনপি ক্ষমতা থাকাকালীনও এতটুকু ব্যবসায়িক স্পেস কিন্তু পাকিস্তান পায় না। মিনিমাম লেভেলে টুকটাক হতে সম্পর্ক ছিল জামাত ইসলামের কারণে, এত জামাত আলাদা হাঁটে। তা আমি মনে করছি এটা দেশের জন্য পজিটিভ একটা ভূমিকা। সারা পৃথিবীর সাথে ব্যবসা হবে, তাহলে আমাদের এখানে ব্যবসায়িক কোম্পানিগুলো বাড়বে, কর্মসংস্থান হবে, উপার্জন বাড়বে, দিন শেষে মানুষ ভালো থাকবে। গত 2 মাস আগেই ভারতের অরুণাচলে 60 কিলোমিটার এলাকা দখলে নিয়ে সামরিক ঘাঁটি স্থাপন করেছে চীন। সেই ব্যথা সেরে ওঠার আগেই আবার ধাক্কা খেতে যাচ্ছে ভারত। এবার তারা বাংলাদেশকে অস্থির করার চক্রান্তে নেমেছে। সামরিক সূত্রে জানা যায় রংপুরের লালমনিরহাটে ব্রিটিশদের তৈরি এশিয়ার বৃহত্তম বিমান ঘাঁটি পুনরায় সক্রিয় করার কাজ শেষ পর্যায়ে। ওই বিমান ঘাঁটিটি ভারতের চিকেন নেক থেকে মাত্র 12 কিলোমিটার দূরে। যা করা গেলে হুমকিতে পড়বে ভারতের সার্বভৌমত্ব, নড়বড়ে হয়ে পড়তে পারে ভারতের 7 সিস্টার নামক 7টি রাজ্য। এমনিতেই সেখানকার রাজ্যগুলি দীর্ঘদিন স্বাধীনতার দাবিতে আন্দোলন করে আসছে। তার উপর হঠাৎ করে বাংলাদেশকে খেপিয়ে ভারত নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনছে। বাংলাদেশকে অস্থির করে ফায়দা লুটতে চাওয়া ভারত নিজেদের ফাঁদে পড়তে পারে 7 সিস্টার ইস্যুতে। কারণ 2 দেশের এমন শত্রু সম্পর্ককে সুযোগ হিসেবে নিতে পারে ভারতের পাশের শত্রু দেশ চীন। তারা যদি 7 সিস্টার ইস্যুতে বাংলাদেশকে সহযোগিতা করে তবে মহা সংকটে পড়বে দিল্লি। তখন ভারতের চিকেন নেক ঝুঁকিতে পড়বে। ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোর সঙ্গে দেশের অবশিষ্ট অঞ্চলের সংযোগ রক্ষাকারী একটি সংকীর্ণ ভূখণ্ড চিকেন নেক নামে পরিচিত। এই চিকেন নেককে কেন্দ্র করে ভারতের 7 সিস্টার রাজ্যগুলোর কথা বারবার শিরোনাম হচ্ছে। এখনও মণিপুর রাজ্যে স্বাধীনতা আন্দোলন দমাতে ব্যাপক হত্যাযজ্ঞ চালাচ্ছে মোদী প্রশাসন। বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতনের পর ঘুরে ফিরে আলোচনায় আসছে ভারতের 7 সিস্টার রাজ্যগুলো। কারণ আশঙ্কা করা হচ্ছে এই রাজ্যগুলো নিজেদের স্বাধীনতা ঘোষণা করতে পারে। এরই মধ্যে মণিপুরে শুরু হয়েছে আন্দোলন। প্রতিদিন মারা যাচ্ছে মানুষ। মণিপুর ভারতের সঙ্গে থাকতে চাইছে না। অশান্তি দেখা দিয়েছে অরুণাচল নিয়েও। চারদিক থেকে শুধু বিপদের সংকেত আসছে ভারতের জন্য। এতে করে মহা টেনশনে পড়েছে ভারত সরকার। ভারতের 7 সিস্টার ইস্যুতে বাংলাদেশের সাথে কাজ করছে চীন, এমন সংবাদে কাঁপন ধরেছে মোদী প্রশাসনে। সংকটে এখন মোদীর গদি। ভারতের চারপাশে শত্রু রাষ্ট্র। চীন, পাকিস্তানের পর শত্রু তালিকায় যুক্ত হয়েছে বাংলাদেশ। প্রতিবেশী দেশের সাথে এমন সম্পর্ক ভারতকে চরম শঙ্কায় ফেলেছে। ভারতের পালিত শাসক স্বৈরাচারী হাসিনার পতনের পর বাংলাদেশের হাল ধরেন বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব নোবেল বিজয়ী ডক্টর ইউনূস। দায়িত্ব নিয়ে তিনি ভারতকে কড়া ভাষায় হুমকি দেন। তিনি বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করা হলে প্রতিবেশী মিয়ানমার ও ভারতের 7 সিস্টার্স শান্ত থাকবে না। সম্প্রতি আগরতলায় বাংলাদেশ হাই কমিশনে হামলার ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ঘোষণা দেন, ভারত যদি ঢাকাকে অস্থির করতে চায় তবে বাংলাদেশ বসে থাকবে না। ভারতের 7 সিস্টার ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়ার হুমকি দেন তারা। বাংলাদেশে সেই দূতাবাসে আক্রমণ করে তারা প্রমাণ করে দিল যে তারা একটি সভ্য জাতি কিনা। গত 53 বছর বাংলাদেশকে ভূ রাজনীতির দাবারগুটি বানিয়ে রেখেছে ভারত। তবে ডক্টর ইউনূস সরকার দায়িত্ব নেওয়ার পর বড় ধাক্কা খায় দিল্লি। নড়ে চড়ে বসে মোদী প্রশাসন। আজকে বসলাম এই জন্য, পরিস্থিতি যা
পত্রপত্রিকায় দেখছি, মানুষের মধ্যে দেখছি, তো মনে অনেকগুলো প্রশ্ন জেগেছে। সেই প্রশ্নগুলোর জবাব খুঁজে পাওয়ার জন্য আপনাদের সঙ্গে বসা। এই সরকার যখন গঠন হয় জুলাই অভ্যুত্থানের পরপরই আমি বিমানবন্দরে উপস্থিত হওয়ার 8 তারিখে, মনে আছে আপনাদের, সবার কাছে একটা আহ্বান জানিয়েছিলাম এবং আন্তরিকভাবেই বলেছিলাম। এটা কোনো রাজনৈতিক বক্তব্য বা এরকম যারা শুনছে শ্রোতা তোষণ বক্তব্য ছিল না। বলছিলাম যে এটা আমরা একটা পরিবার, আমরা আমাদের নানা মত থাকবে, নানা ধর্ম থাকবে, নানা রীতিনীতি থাকবে, কিন্তু পরিবার এক, আমরা সবাই একই পরিবারের সদস্য। এটাতে জোর দিয়েছিলাম। আমাদের শত পার্থক্য সত্ত্বেও আমরা কারোর শত্রু নই, পরস্পরের শত্রু নই। আমরা এক জায়গাতে এক কাতারে ওইখানে চলে আসি যখন আমাদের জাতীয়তার প্রশ্ন আছে, আমাদের পরিচয়ের প্রশ্ন আছে। আমরা বাংলাদেশি, আমরা এক পরিবারের সদস্য। তারপরে যখন শপথ গ্রহণ করলাম তখন থেকেই শোনা আরম্ভ করলাম যে সংখ্যালঘুদের উপরে অত্যাচার হয়েছে। তোমার মনটা খারাপ হয়ে গেল। একটু আগে বললাম আমি এই কথা, এখন বলছি অত্যাচার হয়েছে। এর পরপরে আমি ঢাকেশ্বরী মন্দিরে গেলাম, আপনারা ছিলেন, সেখানেও একই কথা বললাম যে আমরা একই পরিবারের সদস্য, এবং বলছি যে আমরা অন্য সব দাবি দাওয়া বাদ দিলেও একটা দাবি আমাদের একদম পরিষ্কার, আমাদের সবার সমান অধিকার, বলার অধিকার, ধর্মের অধিকার, কাজকর্মের অধিকার, এবং সেটা আসছে আমাদের সংবিধান থেকে, নাগরিক হিসেবে আমাদের প্রাপ্য, এবং রাষ্ট্রের দায়িত্ব হলো এটা নিশ্চিত করা। এবং আমি আন্তরিকভাবে বলার চেষ্টা করেছিলাম যেহেতু রাষ্ট্রের দায়িত্ব এখন আমাদের হাতে, এটা আমাদের দায়িত্ব নিশ্চিত করা, দায়িত্ব যে সংবিধান নাগরিককে যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্বগুলো তার কাছে পৌঁছে দেওয়া, নিশ্চিত করা। তারপরেও কথাটা উড়ে গেল না, শুনলাম এখনো সংখ্যালঘুদের উপরে হামলা হচ্ছে। আমি সবাইকে নিয়ে বসলাম, আলাপ করলাম এটা কিভাবে করা যায়, এটা থেকে উদ্ধার পাওয়া যায় কিভাবে। তখন দুর্গাপূজার সময় আসলো, তখন বললাম যে একটা সুযোগ, কারণ এখানে একটা বড় সমস্যা হইতে পারে, যেহেতু এটা পূজার ব্যাপার, আনন্দের ব্যাপার, উৎসবের ব্যাপার, এখানে হামলা হওয়ার সম্ভাবনা আছে। আমাদেরকে নিশ্চিত হইতে হবে যে হিন্দু সম্প্রদায়ের উপরে কোনো রকমের হামলা যেন না হয়। আমি খুব খুশি হলাম, সবাই তা খুব সিরিয়াসলি নিল। আপনাদের মনে আছে খুব উৎসব সহকারে সবাই দুর্গাপূজা করলো। কয়েক হাজার পূজা মণ্ডপ ছিল, সব জাতীয় খবর হলো, সুন্দর হয়েছে। তাঁতিবাজারে একটা ঘটনা হয়েছিল, একটা ককটেল ফাটিয়েছিল, একজন ফাটায়নি, ককটেল মেরেছিল, এটি একমাত্র খবর ছিল। তবু আনন্দিত হয়েছিলাম, নিশ্চিত হয়েছিলাম এই জন্য যে আমরা সবাই একযোগে, এবং সেখানে সবাই যোগদান করেছে। এটা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবের বিষয় ছিল না, এটা পুরো জাতীয় উৎসবে পরিণত হয়েছিল। সবাই উৎসব করেছে, ছেলে মেয়েরা গেছে, বুড়া বুড়িরা গেছে, মুসল্লিরা গেছে, মৌলানারা গেছে, সবাই গেছে, আনন্দ সহকার করেছে। তারপরে মনে একটু তৃপ্তি পেলাম যে না, একটু তো কাজ করেছে। এখন আবার নতুন কথা, হামলা হচ্ছে, অত্যাচারিত হচ্ছে, এবং বিদেশি গণমাধ্যমে না, প্রচার মাধ্যমে বলবো, প্রচার মাধ্যমে প্রচারিত হচ্ছে যে এটা হচ্ছে। তা আমি খোঁজ নিচ্ছি যে কেন হচ্ছে, কি হচ্ছে, সব দিক থেকে খোঁজ না, হচ্ছে না। যে এক খবর হলো হচ্ছে, আর খবর হলো হচ্ছে না, মাঝখানে একটা ফাঁক থেকে যাচ্ছে, এটা ঠিক না, এটার অবসান হতে হবে। আমাদেরকে যে তথ্য আমরা পাচ্ছি সেই তথ্য ভুল হতে পারে, কাজে তথ্যের উপরে ভরসা করে বসে থাকলে কিছু নাই, এটা
অন্ধের মতো বসে থাকার মতো। আমাদেরকে ভেতরে গিয়ে দেখতে হবে প্রকৃত ঘটনাটাকে। তথ্যের মধ্যে গরমিল কেন? তা কি ওরা যা বলছে সেটা মিথ্যা প্রচার, না আমরা যা বলছি সেটা মিথ্যা প্রচার? সত্যটা কোথায়? এই সত্য, প্রথম কথা হলো আমাদের লক্ষ্যের মধ্যে কোনো ফারাক নেই, কোনো গোলমাল নাই, এটা আপনাদেরকে নিশ্চিত করা। এবং তথ্যগুলো কিভাবে আমরা পাবো, ঘটনা ঘটছে সেটা আমাদের জানা, প্রকৃত তথ্য। অনেক সময় সরকারি তথ্যের উপরে ভরসা করা যায় না, কর্তা যা চায় সেভাবে বলে যায়, আসলটা মন খুলে বলতে চায় না, তো যেহেতু কর্তা নারাজ হবে তাতে। আমরা আসল খবরটা জানতে চাই, কিভাবে জানতে চাই, এবং সেই প্রক্রিয়াটা প্রতিষ্ঠিত করতে চাই। এটা শুধু আজকে 2 দিনের গোলমালের কারণে একটু চঞ্চল হয়ে কথা বলছি তা না, প্রকৃত পক্ষে এটা স্টাবলিশ করতে চাই। যে শেখ হাসিনার বিরুদ্ধে এরই মধ্যে 200-রও বেশি মামলা হয়েছে বাংলাদেশে। এরপরে আমরা দেখেছি নিয়মিত বিরতিতে শেখ হাসিনার নানান ধরনের ফোন কল ফাঁস হতে থাকে সোশ্যাল প্ল্যাটফর্মে, এবং এরপরে বাংলাদেশে প্রায় সকল গণমাধ্যম গুরুত্ব সহকারে সেই ফোন কলগুলো প্রচার করে, এবং বাংলাদেশে যারা আওয়ামী লীগের সমর্থক তারা শেখ হাসিনার কণ্ঠ শুনতে পেয়ে তারা আনন্দে উদ্বেলিত হন। তাদের মনের মধ্যে যে হতাশা কাজ করেছিল 5 আগস্ট আওয়ামী লীগের সরকার পতনের পরে, তাদের নেত্রী শেখ হাসিনার এই যে ফোন কলগুলো মনে হচ্ছিল নতুন করে আশা তৈরি করছে আওয়ামী লীগের সমর্থকদের মনে যারা বাংলাদেশে রয়েছেন। এরপরে আমরা দেখলাম সময় বাড়তে থাকে, সরকারের পক্ষ থেকে আমরা দেখেছি আসিফ নজরুল সাহেব সহ আরো অনেকেই, তারাও শেখ হাসিনার ফোন কলগুলো আসলে শেখ হাসিনার নিজের কিনা সেটা নিয়ে তারাও সন্দেহ প্রকাশ করেন। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম শেখ হাসিনা সিরিয়াসলি তার নেতাকর্মীদের সঙ্গে কথা বলছেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে কথা বলছেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে কথা বলছেন, এবং প্রত্যেকটা কথোপকথনেই আমরা দেখতে পেয়েছি বর্তমানে সরকারের নানা পদক্ষেপের কড়া সমালোচনা করেছেন শেখ হাসিনা। বৈষম্য বিরোধী আন্দোলনে গণহত্যার জন্য কারা দায়ী সেটা নিয়ে শেখ হাসিনার প্রশ্ন তুলেছেন, এবং আওয়ামী লীগের উপর যে অবর্ণনীয় নির্যাতন চালানো হচ্ছে শেখ হাসিনা অভিযোগ করছেন এই ব্যাপারগুলো নিয়ে। এবং তিনি বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার বেশি দিন টিকবে না, যেটা আমরা শেখ হাসিনার সন্তান সজীব ওয়াজেদ জয়ের মুখ থেকেও আমরা শুনতে পেয়েছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার কিরকম ভাবে দেশ চালায় সেটা তারা দেখবেন। সবশেষে আমরা দেখেছি যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের একটি কর্মী সম্মেলনে শেখ হাসিনা অডিও কলে সংযুক্ত হয়েছেন। একই রকম ভাবে যুক্তরাজ্যের আওয়ামী লীগের নেতা কর্মীদের সম্মেলনেও তিনি অডিও কলে সংযুক্ত হয়েছিলেন। সেখানে তিনি প্রায় 30 থেকে 35 মিনিট বা 40 মিনিটের মতো বক্তৃতা দিয়েছেন। সেই বক্তৃতায় তিনি বর্তমানে বাংলাদেশের নানা সংকট নিয়ে তিনি কথা বলেছেন, এবং সেই সাথে তিনি তার সরকারের নেয়া নানা পদক্ষেপ নিয়ে উন্নয়নমূলক পদক্ষেপের কথা তিনি যেমন ভাবে বলেছেন, এবং 5 আগস্ট ঘিরে যে ঘটনাগুলো ঘটেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, পরবর্তীতে সেটা শেখ হাসিনার 1 দফা পদত্যাগের দাবি, এইসব ঘটনা প্রবাহ নিয়ে তিনি নানান ধরনের বক্তব্য দিয়েছেন। প্রতিটা বক্তব্যের একটাই মাত্র সারমর্ম থাকে, সেটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা মুখ্য সমন্বয়ক ছিলেন তারা এবং অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, তারা আসলে এই গণ অভ্যুত্থানের পেছনে কলকাঠি নেড়েছেন, তারাই মানুষকে উদ্বুদ্ধ করেছেন, মানুষকে ধোঁকা দিয়েছেন, হত্যাকাণ্ডগুলো তারা ঘটিয়েছেন, এবং সরকারকে, তৎকালীন আওয়ামী লীগ সরকারকে তারা দায় দিয়েছেন। শেখ হাসিনার বক্তব্যগুলো এ কথায় বারংবার ভাবে বলেছেন। এর মধ্যে আমরা দেখলাম শেখ হাসিনার বক্তব্য বা বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে একটি নির্দেশনা এসেছে, এবং সেটা যে ট্রাইব্যুনাল স্বতঃপ্রণোদিত হয়ে দিয়েছে ব্যাপারটা তা নয়, সরকারের পক্ষ থেকে এমন একটা নির্দেশনা চাওয়া হয়েছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেটি তারা দিয়েছেন। এবং শেখ হাসিনার কোনো বক্তব্য যেগুলো বিদ্বেষমূলক বক্তব্য সেগুলো কোনোভাবেই প্রচার করা যাবে না, এমনটা নির্দেশনা দেওয়া হয়েছে। ফেসবুক হোক, ইউটিউব হোক, এক্স হ্যান্ডেল হোক, কিংবা বাংলাদেশের গণমাধ্যম সেটা টেলিভিশন হোক বা পত্রিকা হোক। এরপর থেকে প্রশ্ন উঠেছে শেখ হাসিনার কোন বক্তব্যগুলো আসলে বিদ্বেষমূলক সেটা ডিফাইন করবে কে? শেখ হাসিনার সকল বক্তব্যই কি প্রচার করা যাবে না, নাকি শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য বলতে সরকার বা আদালত আসলে কি বুঝিয়েছেন সেটা
কোনো নির্দিষ্টভাবে কোনো কিছু বলা হয়নি। তাহলে শেখ হাসিনার কোন বক্তব্যগুলো প্রচার করা যাবে আদৌ, কোনগুলো যাবে না, সেটা নিয়ে একটা ধোঁয়াশা আসলে তৈরি হয়ে রয়েছে। এবং বলা হচ্ছে যে সোশ্যাল প্ল্যাটফর্মগুলোর হেডকোয়ার্টারে যোগাযোগ করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে পর্যবেক্ষণ শেখ হাসিনার বক্তব্য প্রচারের বাধার, সেই পর্যবেক্ষণ সোশ্যাল প্ল্যাটফর্মগুলোর হেডকোয়ার্টার, সেটা ফেসবুক হোক, টুইটার হোক, এক্স হ্যান্ডেল কিংবা ইউটিউব হোক, সব জায়গায় সেগুলো পাঠানো হবে। এবং এরই মধ্যে আমরা দেখতে পেলাম গতকালকে কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ, লিবারেল ডেমোক্রেটিক পার্টি নেতা, তিনি বলেছেন যে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে। তার কাছে সুস্পষ্ট তথ্য রয়েছে কে আওয়ামী লীগকে সংগঠিত করছেন, কার নেতৃত্বে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে, এই সব কিছু আসলে তিনি জানেন। কোন বাসায় এগুলো ঘটছে সেই ব্যাপারেও তিনি একেবারেই ওয়াকিবহাল রয়েছেন, এমনটাও কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ দাবি করেছেন। এবং এরপরে আমরা জানতে পেরেছি 8 ডিসেম্বর শেখ হাসিনা ভারত থেকে যুক্তরাজ্য আওয়ামী লীগের একটি অনুষ্ঠানে তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তৃতা করবেন। তবে এখানে একটা মাত্র প্রশ্ন রয়েছে, একই রকম ভাবে তিনি কথা বলেছেন এর আগে নানান অনুষ্ঠানে, জুম মিটিং এ, হোয়াটসঅ্যাপের মাধ্যমে তিনি কথা বলেছেন। তবে এই ভার্চুয়াল যেই সংযুক্ত হওয়া, নতুন করে যেই কথাটা বলা হচ্ছে 8 ডিসেম্বর, সেখানে কি শেখ হাসিনা ভিডিও কলে সংযুক্ত হবেন নাকি শেখ হাসিনা অডিও কলে সংযুক্ত হবেন? কারণ অনেকের মনে এখনো সন্দেহের বীজ রয়েছে, শেখ হাসিনা কোথায় রয়েছেন। এটা নিয়ে হয়তো বা পরবর্তীতে কোনো ভিডিও তৈরি করব, বাট এই ভিডিওতে আমি সেই প্রসঙ্গ টানছি না। তবে 5 আগস্ট শেখ হাসিনার পতনের পরে আমি এই মুহূর্তে ভিডিও করছি 6 ডিসেম্বর, 4 মাসেরও বেশি সময় পার হয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত কেউ শেখ হাসিনার একটা স্থির চিত্র প্রকাশ করতে পারেনি। আমরা শুধু দেখেছি শেখ হাসিনা হেলিকপ্টার উঠছে, শেখ হাসিনা গাড়িতে দ্রুত শেখ হাসিনা উঠছেন, এবং সেই ছবিটা, সেই ভিডিওটা, শেখ হাসিনার যেটাকে পালিয়ে যাওয়ার ভিডিও বলা হচ্ছে, সেটা অনেক দূর থেকে একটা ভিডিও। সেই ভিডিওকে বা সেই ভিডিওতে শেখ হাসিনা আদৌ রয়েছেন কিনা, ছিলেন কিনা, সেটা যেহেতু অনেক দূর থেকে করা ভিডিও, সেই ব্যাপারে এখনো পর্যন্ত পরিষ্কার কোনো চিত্র আমরা দেখতে পাইনি। বা শেখ হাসিনার তিনি যে ভারতে গেলেন, তাকে যে রিসিভ করা হলো, তিনি বিধ্বস্ত অবস্থায় ছিলেন, অনেক অনেক কিছু আমরা শুনতে পেয়েছি, নানান ধরনের বক্তব্য নানান রকম ভাবে শুনতে পেয়েছি। শেখ হাসিনার কোনো কিছু আমরা এখনো পর্যন্ত কোনো স্থির চিত্র আমরা খুঁজে পাইনি। শেখ হাসিনাকে কখনো লোদি গার্ডেনে হাঁটতে দেখা গেছে, সেটা বলেছেন ফিনান্সিয়াল টাইমস, সে খবর প্রকাশ করেছিল। পরবর্তীতে আমরা আবার অন্য খবর জানতে পেরেছি শেখ হাসিনা আসলে ওই এলাকায় নয়, তাকে অন্য একটা জায়গায় রাখা হয়েছে, কঠোর নিরাপত্তার মাধ্যমে তিনি রয়েছেন। কিন্তু শেখ হাসিনার এখনো পর্যন্ত একটা স্থির চিত্র আমরা পাইনি। যদিও আমরা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বা ডিএমপির মনিরুল ইসলাম খান বা আওয়ামী লীগের অনেক নেতা যারা ভারতে অবস্থান করছেন, তাদের অনেক স্থিরচিত্র আমরা পেয়েছি, গণমাধ্যমে এসেছে। কিন্তু শেখ হাসিনার ব্যাপারে কঠোর গোপনীয়তা অবলম্বন করা হয়েছে। শেখ হাসিনার কোনো চিত্র আমরা এখনো পর্যন্ত খুঁজে পাইনি। তাই 8 ডিসেম্বর শেখ হাসিনা কি ভিডিও কলে সংযুক্ত হবেন ভার্চুয়ালি, নাকি সেই সংযুক্ত হওয়াটা অডিও কলেই হবে? যদি ভিডিও কলে হয়, যদি শেখ হাসিনাকে আওয়ামী লীগের মানুষজন ভিডিও কলে দেখে, তখন হয়তোবা আওয়ামী লীগের যারা মনোবল হারিয়েছেন ক্ষমতা হারানোর পরে, তাদের মধ্যে নতুন করে মনোবল তৈরি হতে পারে। এবং শেখ হাসিনা বা আওয়ামী লীগের পুনরায় উত্থানের যে কথা, যে আওয়াজ এখন চারপাশে শোনা যাচ্ছে, শেখ হাসিনা যদি 8 ডিসেম্বর ভিডিও কলে সংযুক্ত হন, সেটা হয়তোবা নতুন করে আওয়ামী লীগের পুনরজাগরণ ঘটাতে সাহায্য করবে। শারীরিক উপস্থিতি না হোক, ভার্চুয়ালি যদি তাকে জনগণ দেখতে পায়, সাধারণ মানুষ বা আওয়ামী লীগের সমর্থকেরা তারা নতুন করে উজ্জীবিত হবেন। এবং এটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে মোকাবেলা করবে সেটা জানি না। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বা উপদেষ্টাদের পক্ষ থেকে বা মুখপাত্র বাংলাদেশে, তারা তো বলছেন যে এটা ভারতের বিষয়, ভারত কি করে এটা ব্যবস্থা করবে সেটা ভারত জানে। বা এই ব্যাপারে তো নিষেধাজ্ঞা বাংলাদেশের পক্ষ থেকে বারংবার বলা হচ্ছে শেখ হাসিনা যেন চুপ থাকেন, তিনি যেন কোনো রাজনৈতিক বক্তৃতা না দেন। এবং প্রধান উপদেষ্টা বারংবার বলেছেন তিনি শেখ হাসিনা চাইলে ভারতে থাকতে পারেন, তবে তিনি যেন সেখান থেকে রাজনৈতিক বক্তৃতা না দেন, কারণ তার সেই রাজনৈতিক বক্তৃতা বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি করে। কিন্তু শেখ হাসিনা যদি সত্যি 8 ডিসেম্বর ভিডিও কলে সংযুক্ত হন নেতাকর্মীদের সঙ্গে, সেটার ফলাফল কি হতে পারে বলে আপনারা মনে করছেন? আমার মনে হচ্ছে সেটা আওয়ামী লীগকে পুনরায়
উজ্জীবিত করার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করবে। এবং শেখ হাসিনার ভয়েস শুনে তো আমরা তার সবকিছু বুঝতে পারি না, ফেসিয়াল এক্সপ্রেশন অনেক গুরুত্বপূর্ণ। যেমন শেখ হাসিনার ক্ষমতা হারানোর আগে কয়েকদিন তিনি যেভাবে গণমাধ্যমে ফেস করেছেন, আমরা দেখতে পেয়েছি তিনি খুবই অসহায় বিধ্বস্ত অবস্থায়, বোঝা যাচ্ছিল তার পায়ের নিচে আর মাটি নেই, তার পায়ের তলা মাটি সরে গেছে। শেখ হাসিনার এখনকার ভিডিও চিত্র খুবই গুরুত্বপূর্ণ, তার মানসিক অবস্থা, মানসিক শক্তি সবকিছু বোঝার জন্য। অপেক্ষা করতে হবে 8 ডিসেম্বর পর্যন্ত। আপনাদের প্রতিক্রিয়া জানতে চাই কমেন্টস বক্সে। কোথা থেকে দেখলেন খবরটি সেটি জানাতে ভুলবেন না। অনেক ধন্যবাদ দেখার জন্য, শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ। আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, শেখ হাসিনার আগামীকালের কর্মসূচি এবং তাদের নতুন নতুন কর্মসূচি নিয়ে অনেক কথা হচ্ছে। তারা নাকি আবারও দল গঠন করবে, তারা নাকি আবারও ক্ষমতায় আসবে, তারা নাকি আবারও বাংলাদেশে আসবে, ডক্টর ইউনূসকে তারা তাড়িয়ে দিবে। এইসব কথা কিন্তু আমরা এখানে শুনতে পাচ্ছি। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।